আমরা আজকে শিখবো যে স্যাগ স্যাগ বিষয়টা আসলে কি, এটা একটা আমরা ক্লিয়ার করি। তো এটা ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন লাইনে উভয় ক্ষেত্রে হতে পারে আমাদের এই স্যাগটা। তো এই জিনিসটা আমাদের কিভাবে বুঝবো যে কতটুকু স্যাগ হয়েছে আমাদের ট্রান্সমিশন অথবা ডিস্ট্রিবিউশন সিস্টেমে যে আমাদের কন্ডাক্টরগুলো ইউজ করা হয়। দেখা যায় যে আমাদের বিভিন্ন ধরনের পোল ইউজ করা হয়, এই পোলগুলা, হ্যাঁ, সেটা আমাদের কাঠের পোল হতে পারে, স্টিলের পোল হতে পারে, অথবা বিভিন্ন ধরনের ট্রান্সমিশনের ক্ষেত্রে যেমন ল্যাটিন স্টিল টাওয়ার হতে পারে। তো যেটাই হোক না কেন আমাদের দেখা যায় যে একটা পোল থেকে আমরা কি করি, একটা কন্ডাক্টর, হ্যাঁ, একটা পোল থেকে আর একটা পোলে আমাদের কন্ডাক্টর টানা হয়। হ্যাঁ, যখন একটা পোল থেকে ধরলাম এ একটা পোল, একটা বি একটা পোল, এ পোল থেকে যখন বি পোলে আমরা যে কন্ডাক্টরটা টানবো, তো এটার যখন আমরা এটা হচ্ছে সাপোর্টে বা পোলে, এটা সাপোর্ট বি বা পোল বি, যখন টাঙানো হয় তখন এই কন্ডাক্টরে বাতাসের ওজন অথবা কন্ডাক্টর নিজস্ব ওজনের কারণে তাদের কিছুটা আমাদের হওয়ার কথা ছিল এইরকম। হ্যাঁ, এই একটা কাল্পনিক একটা যদি রেখা কল্পনা করি, তাহলে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যে কন্ডাক্টরটাকে টানা হয়েছে, আমাদের এই যে কাল্পনিক রেখা থেকে যে সর্বনিম্ন বিন্দু পর্যন্ত আমাদের যে ঝুলে গেছে, এটাকে আমরা বলবো স্যাগ। তো জাস্ট আমাদের এখানে স্যাগের আমরা যে সংজ্ঞাটা দেওয়া আছে এটা একটা আমরা একটু দেখি। দুটি পোলের মাঝে তার টানা হলে, এই যে দুটো পোল, একটা হচ্ছে এ পোল একটা হচ্ছে বি পোল, এই পোলের মাঝে যদি আমরা তার যদি আমরা টানা হয়, তাহলে তারটি কিছুটা ঝুলে পড়ে। হ্যাঁ, এটা কিছুটা আমাদের ঝুলে যাবে। তো পোল দুটির যে বিন্দুতে তার টাঙ্গানো হয়েছে সেই দুই বিন্দুর সংযোগকারী কাল্পনিক রেখা থেকে তারটি সর্বোচ্চ ঝুলকে আমরা স্যাগ বলবো। তার মানে আমাদের এ এবং বি পোল থেকে আমাদের তারটা টানা হয়েছে, একটা কাল্পনিক রেখা যদি আমরা এটা কল্পনা করি, তাহলে এই বিন্দু থেকে আমাদের যে সর্বনিম্ন ঝুলে যাওয়া বিন্দু পর্যন্ত এই যে দূরত্বটা তৈরি হলে, এটাকে আমরা বলবো স্যাগ, যেটাকে আমরা এস দ্বারা প্রকাশ করা হয়। এই স্যাগকে আমরা এস দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এটা শুধুমাত্র ট্রান্সমিশন ক্ষেত্রে বা সব ক্ষেত্রে হতে পারে, ট্রান্সমিশন অথবা ডিস্ট্রিবিউশন উভয় ক্ষেত্রে হতে পারে। হ্যাঁ, আচ্ছা। তো এই স্যাগ যে আমাদের এই যে তারটা, হ্যাঁ, এখন আমাদের বলতে পারি যে আমাদের তারটা তাহলে এটা ঝুলে না দিয়ে আমরা যদি সরাসরি সোজা করে টানি, তাহলে কি আদৌ কি সম্ভব কিনা। তো যদিও বা আমরা সোজা করে টানি, তারপরও কিন্তু আমাদের স্যাগ হবেই। কেন হবে? কারণ কন্ডাক্টরের নিজস্ব কিছু ওয়েট আছে। হ্যাঁ, এবং এটা দৈর্ঘ্য যত বৃদ্ধি হবে, হ্যাঁ, এই ওয়েটের কারণে, কন্ডাক্টরের ওয়েটের কারণে আমাদের স্যাকের পরিমাণটা তত বৃদ্ধি পাবে। তো এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, যেটা হচ্ছে যে বলতে পারে আমাদের যে, তো স্যাক কি কি বিষয়ের উপর নির্ভর করে, আমাদের কেন স্যাক হচ্ছে আমাদের এখানে, এই স্যাকটা যে হচ্ছে আমাদের, এটা কি কি বিষয়ের উপর নির্ভর করবে। এটা থিওরিটিক্যালি কোশ্চেন হতে পারে। তো এই থিওরিটিক্যালি কোশ্চেন কখনো বুয়েট দেয় না। তো এখান থেকে ম্যাথ সবসময় বুয়েট দিয়ে, হ্যাঁ, এখান থেকে বুয়েট প্রশ্ন করে থাকে। যদি ইউনিভার্সিটি অথবা ঢাকা পলিটেকনিক কোশ্চেন হয়ে থাকে, সেক্ষেত্রে স্যাক কাকে বলে এই থিওরিটিক্যালি কোশ্চেনটা করতে পারে। সেই সঙ্গে আরেকটা কোশ্চেন করতে পারে যে স্যাক কি কি বিষয়ের উপর নির্ভর করে। তো স্যাক যে সকল বিষয়ের উপর নির্ভর করে সেটা হচ্ছে কন্ডাক্টরের ওজন। তো এই কন্ডাক্টরের একটা নির্দিষ্ট একটা ওজন আছে, এই ওজনের কারণে কি হয়ে থাকে, স্যাগ হয়ে থাকে। স্প্যানের দৈর্ঘ্য বলতে আমরা এখানে এই যে একটা পোল থেকে আর একটা পোলের যে ডিস্টেন্স, এটাকে আমরা স্প্যান বলা হয়েছে। এটার দৈর্ঘ্য যত বৃদ্ধি হবে তত আমাদের এই কন্ডাক্টরের যে আমাদের স্যাগের পরিমাণটা তত বৃদ্ধি হবে, তার মানে বৃদ্ধি পাবে। তার মানে কন্ডাক্টরের ওজনের উপরই নির্ভর করবে স্যাগের পরিমাণ, এবং তাদের স্প্যানের দৈর্ঘ্য, হ্যাঁ, এটার উপরে নির্ভর করবে। এবং কার্যকরী টান, টান বলতে আমাদের এখানে এ পোল থেকে যখন বি পোলে কন্ডাক্টরটা টানা হয়েছে, সে টানার উপরে একটা নির্ভর করবে। হ্যাঁ, কি পরিমাণ টানা হলো, হ্যাঁ, এই টানের উপরে আমাদের কি করবে, কন্ডাক্টরের যে স্যাক রয়েছে এটা অবশ্যই নির্ভর করবে। এবং তাপমাত্রা, এবং তাপমাত্রার উপর নির্ভর করবে স্যাক। কারণ যেখানে তাপমাত্রা তুলনামূলক বেশি, আমরা জানি তাপমাত্রা বৃদ্ধি পেলে কন্ডাক্টরের আয়তন বৃদ্ধি পায়। হ্যাঁ, এবং এটা আয়তন বৃদ্ধি মানে দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। তার মানে কি, যত তাপমাত্রা হবে তত
পরিমাণ আমাদের কি হবে, স্যাগের বেশি হয়ে যাবে এখানে। এবং হ্যাঁ, যদি তাপমাত্রা বৃদ্ধি হয় তার মানে এরকম আমাদের স্যাগটা বৃদ্ধি হয়ে যাবে। অথবা যদি কিছু এলাকা আছে যেমন শীতকালে হতে পারে, যেমন তাপমাত্রা টেম্পারেচার অনেকটা কমে গেছে, তাহলে কি টেম্পারেচার কমে গেলে হ্যাঁ এগুলো আমাদের সংকোচন হয়ে যাবে। তার মানে কন্ডাক্টর সংকোচন হওয়ার কারণে আমাদের কি স্যাকের পরিমাণটা আমাদের কি কমে যাবে। এই যে কমে যাচ্ছে আবার বৃদ্ধি হচ্ছে, এটা কেন হচ্ছে? মূলত এটা টেম্পারেচারের কারণে। তার মানে এই স্যাগের যে বিষয়টা, এটা আমাদের টেম্পারেচারের উপরে নির্ভরশীল। তার মানে কি কি বিষয়ের উপর? একটা হচ্ছে কন্ডাক্টরের ওজন, স্প্যানের দৈর্ঘ্য, কার্যকরী টান এবং টেম্পারেচার। অনুরূপভাবে কন্ডাক্টরে ঝুলনের ঝড় ও বরফের প্রভাব ইত্যাদির উপরে। তার মানে ঝড়ের কারণে কিন্তু আমাদের এই স্যাগের একটা প্রভাব বিস্তার করে থাকে। কারণ যদি আমাদের বেশি বাতাস প্রবাহিত হয় অথবা কোনো এলাকা যদি বরফ জমা হয়, কারণ বরফের নির্দিষ্ট একটা ওজন আছে, এই ওজনের কারণে এই যখন বরফ এই কন্ডাক্টরের উপরে জমাটবদ্ধ হয়ে যাবে, তার মানে কি একটা শক্ত পদার্থের আবরণ যখন এর উপরে পড়বে, তখন কি কন্ডাক্টর নিজস্ব ওজন প্লাস বরফের ওজন এই দুইটা যোগ হওয়ার কারণে কন্ডাক্টরের ওজনটা বৃদ্ধি হবে, যার কারণে স্যাগের পরিমাণটা বৃদ্ধি পাবে। তো এই সকল বিষয়ের উপর কি হয়ে থাকে, আমাদের কন্ডাক্টরের স্যাগটা নির্ভরশীল। যদি আমাদের কখনো কোশ্চেন করে যে স্যাকে কি বিষয়ের উপর নির্ভর করে, তাহলে এই কোশ্চেনগুলো আমরা, এই পয়েন্টগুলো আমরা উল্লেখ করে দেব। তো এখন ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন সিস্টেমের ক্ষেত্রে আমরা যে স্যাকগুলো পরিমাপ করি, এটা পরিমাপ করার জন্য আমাদের তিনটা মেথড রয়েছে। এই মেথডগুলা, যদি বা এই মেথডগুলো আমরা ম্যাথমেটিক্যালি ক্ষেত্রে কোনো কাজে আসে না, তো তারপর আমরা শিখে রাখবো যদি কখনো কোশ্চেন বলে যে স্যাক পরিমাপ করার জন্য কি কি পদ্ধতি রয়েছে। পদ্ধতি হচ্ছে তিনটা পদ্ধতি রয়েছে। একটা হচ্ছে স্যাক বোর্ডের সাহায্যে স্যাকে পরিমাপ করা হয়, যে কতটুকু আমাদের একটা পোল থেকে একটা পোলে যে ডিস্টেন্স আমরা রাখলাম তার উপরে যে স্যাকটা হয়েছে এটা কতটুকু হলো, এটাকে পরিমাপ করার জন্য একটা মেথড হচ্ছে যেটাকে আমরা বলা হয় থেকে স্যাক বোর্ডের সাহায্যে, আরটাকে বলা থেকে ডায়নামোমিটারের সাহায্যে, আরটাকে তরঙ্গ সময় মেপে। তো তিনটা পদ্ধতির মাধ্যমে আমরা স্যাকগুলোকে পরিমাপ করা হয়। তো প্রথমেই আমি বলছি যে এগুলো শুধুমাত্র থিওরিটিক্যালি কোশ্চেন যদি কখনো আসে বুয়েট ব্যতীত, সেক্ষেত্রে এখান থেকে আমাদের প্রশ্ন হতে পারে। তো মেইনলি আমাদের এখানে যেগুলো হয় সেগুলো হচ্ছে ম্যাথ। আমাদের ম্যাথ করার জন্য আমাদের যা দরকার সেটা হচ্ছে এই প্রমাণটা আমরা দেখব ম্যাথ করার জন্য। তো একটা ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন সিস্টেমে যে স্যাকগুলো হয়ে থাকে বা পোলগুলো স্থাপন করা হয় বা স্যাকগুলো হয়ে থাকে, এইগুলো দুই ধরনের স্যাক হবে। একটা হচ্ছে সম উচ্চতা স্যাক বা ইকুয়াল ডিস্টেন্স। হ্যাঁ, তো সাপোর্ট যদি ইকুয়াল হয়ে থাকে, মানে উচ্চতা যদি সেম হয়ে থাকে, সেক্ষেত্রে যে স্যাক হবে সেটাকে আমরা বলা হয় থেকে সম উচ্চতা স্যাক। আর যদি কখনো, যেমন এইভাবে যদি আমাদের স্থাপন করি, তো দুইটি কন্ডাক্টর আমরা টাওয়ার বিবেচনা করলাম, টাওয়ার এ এবং টাওয়ার বি। হ্যাঁ, টাওয়ার এ এবং ধরলাম এটা টাওয়ারকে এ, এটাকে টাওয়ার ধরলাম আমরা বি। তো এখানে আমাদের কন্ডাক্টর টানার কারণে আমাদের একটা স্যাগ তৈরি হয়েছে। একটু সুন্দরভাবে আঁকানোর চেষ্টা করি। ওকে। তো এটা কাল্পনিক রেখা থেকে আমাদের ধরলাম এটা একটা স্যাগ তৈরি হয়েছে। এই যে কন্ডাক্টরে এই সাপোর্ট বা কন্ডাক্টর যেটাই বলে না কেন, এই যে এ এবং বি সাপোর্ট দুটো আমরা বিবেচনা করছি, তাদের উচ্চতা কিন্তু সেম। তাহলে এটাকে আমরা বলবো ইকুয়াল ডিস্টেন্সের স্যাগ। তার মানে ইকুয়াল লাইন হতে পারে বা ডিস্টেন্স হতে পারে, হ্যাঁ, বা উচ্চতা আমাদের হতে পারে, এবং আনইকুয়াল হতে পারে। তার মানে দুই ধরনের স্যাগ হতে পারে। আনইকুয়াল হবে কি রকম? তাদের উচ্চতা কখনো সেম থাকবে না। এই আনইকুয়াল কেন হয়? দেখা গেল যে নদী পারাপারের ক্ষেত্রে, হ্যাঁ, নদীর নিচে অথবা পাহাড়ের ক্ষেত্রে হতে পারে। যেমন পাহাড়ি এলাকায় হতে পারে এই স্যাগগুলা, যেমন পাহাড়ের নিচে একটা পোল স্থাপন করছি আমরা। হ্যাঁ, পাহাড়ের নিচে আর একটা পাহাড়ের উপরে স্থাপন। তো তাদের স্যাগটা মূলত হবে এরকম। ঠিক আছে? তার মানে এ একটা সাপোর্ট এবং বি একটা সাপোর্ট, তাদের উচ্চতা কিন্তু সেম না। হ্যাঁ, তাদের উচ্চতা সেম না। তার মানে এটা
মূলত কেন হয় এটা? মূলত নদী পারাপার অথবা দেখা যায় যে নদীর ভিতরে বা অথবা নদীর এক পাশে একটা পোল স্থাপন করছে, আরেক পাশে আরেকটা পোল স্থাপন করছে, তাদের উচ্চতা কখনো সেম হতে পারে না। অথবা বিভিন্ন ধরনের পাহাড়ি এলাকায় হতে পারে, যেমন পাহাড়ের দোলামিটা নিচে স্থাপন করা হয়েছে, এটা পাহাড়ের উপরে স্থাপন করা হয়েছে। তো এই সকল স্যাক কে বলা হয় থেকে আনইকুয়াল সাপোর্টের জন্য হয়ে থাকে। তো স্যাক আমাদের দুই ধরনের শিখবো, এবং দুই ধরনের থেকে দুই ধরনের ম্যাথ আসবে আমাদের। তো সম উচ্চতাই সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এখানে আজ পর্যন্ত যত প্রশ্ন হয়েছে এই সম উচ্চতা থেকে কোশ্চেন হয়েছে। অসম উচ্চতা থেকে প্রশ্ন খুবই কম হয়েছে। হ্যাঁ। তো সম উচ্চতা এবং অসম উচ্চতা আমরা দুটোই শিখবো। সম উচ্চতাটা বেশি ভালো করে আমরা শেখার চেষ্টা করব। তো এখানে আমাদের একটা প্রমাণ আমাদের এখানে দেখানো হয়েছে, এই প্রমাণটা খুব ভালো করে আমরা শিখবো এবং একটু ভালো করে খেয়াল করি আমরা। কারণ এই প্রমাণটা যদি আমরা ভালো করে খেয়াল করি তাহলে আমাদের যে স্যাক ক্যালকুলেশন করার জন্য যে সূত্রটা আমরা পাবো সেটা আমরা এখান থেকে বের করব। তো আমাদের এখানে কিছু কনসিডার করা হয়েছে। আমাদের কি লেটাস কনসিডার এল হচ্ছে লেন্থ অফ স্প্যান, তার মানে এ এবং বি সমুচ্চত যে টাওয়ার স্থাপন করা হয়েছে বা পোল স্থাপন করা হয়েছে, তো এদের মধ্যবর্তী যে ডিস্টেন্সটা এটাকে আমরা ধরছি এল। এটার মধ্যবর্তী যে ডিস্টেন্স এটাকে আমরা ধরছি এল। এবং টেনশন, তার মানে এই যে স্যাক, তার মানে স্যাকটা কোথায় হবে? সবসময় স্যাকটা হবে সর্বনিম্ন বিন্দুতে। তার মানে ধরলাম এটা একটা সর্বনিম্ন বিন্দু, যার নাম দিলাম হচ্ছে ও পয়েন্ট। যার নাম দিলাম হচ্ছে ও পয়েন্ট। আর এখানে টেনশনকে আমরা, আমাদের এখানে কি টি হচ্ছে টেনশন ইন দ্য কন্ডাক্টর। তো এ পয়েন্ট থেকে যখন বি পয়েন্টে কন্ডাক্টরটা টানা হয়েছে, তার একটা নির্দিষ্ট টান আছে, এই টানকে আমরা বলবো টেনশন। আর এই টেনশনকে আমরা টি দ্বারা প্রকাশ করা হয়েছে। এবং ডাব্লু হচ্ছে ওয়েট অফ কন্ডাক্টর। আচ্ছা, এই প্রমাণ করার সুবিধার্থে আমরা এই একটা চিত্রটা আমরা দেখি। এই প্রমাণ করার সুবিধার্থে কি করছে, আমরা এখানে এ এবং বি দুটো সাপোর্ট নিছি সমুচ্চতায়, এবং ও হচ্ছে লয়েস্ট পয়েন্ট বিবেচনা করছি, টি হচ্ছে আমাদের টান। প্রমাণ করার সুবিধার্থে আমরা একটা পয়েন্ট আমরা কল্পনা করছি। তো এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত ডিস্টেন্স যেটাকে আমরা কাউন্ট করছি সেটা হচ্ছে এক্স ডিস্টেন্স। এটা জাস্ট ধরে নিছি প্রমাণ করার সুবিধার্থে। আর এই পয়েন্টটার নাম দিচ্ছে হচ্ছে পি। আচ্ছা, তাহলে স্যাকটা কোনটুকু? স্যাক হচ্ছে আমরা যে সংজ্ঞা থেকে পড়লাম যে এক কাল্পনিক রেখা থেকে সর্বনিম্ন বিন্দু কোথায়? ও পয়েন্ট। আর ও পয়েন্ট হচ্ছে এখানে। তাহলে এই পয়েন্টের ডিস্টেন্সকে আমরা বলবো স্যাক। আর এই স্যাককে এজ দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, এই প্রমাণ করার সুবিধাতে আমরা একটা বিন্দু কল্পনা করলাম, যার ডিস্টেন্স আমরা বিবেচনা করছি হচ্ছে এক্স ডিস্টেন্স, আর সম্পূর্ণটা ডিস্টেন্স হচ্ছে এল। তাহলে লয়েস্ট পয়েন্টে তাদের মিডল পয়েন্টের ডিস্টেন্স কত হবে? মিডল পয়েন্টের ডিস্টেন্স, তাহলে এটা হচ্ছে এল ভাগ কত? টু হবে। আর এটা হচ্ছে এল ভাগ কত? টু হবে, যেহেতু সম্পূর্ণটা ডিস্টেন্স হচ্ছে এল। হ্যাঁ, যেহেতু আমাদের সম্পূর্ণটা ডিস্টেন্স কত? সম্পূর্ণটা ডিস্টেন্স যেহেতু আমাদের কি এল, তাহলে লোয়েস্ট পয়েন্ট থেকে সাপোর্টের ডিস্টেন্স হবে, একটু লম্বা করে দিলাম বোঝার সুবিধার্থে যেন চিত্রটা সুন্দর হয়। আচ্ছা, তাহলে সম্পূর্ণটা ডিস্টেন্স হচ্ছে আমরা এল, তাহলে লোয়েস্ট পয়েন্ট হচ্ছে জিরো। আর যেহেতু সমুচ্চতা স্যাগ হবে, তার মানে সমুচ্চতা স্যাগ হলে তাদের মিডল পর্যায়ে আমাদের লোয়েস্ট পয়েন্ট হবে, তার মানে সর্বনিম্ন বিন্দু হবে তাদের মিডল পর্যায়ে হলে তাহলে ডিস্টেন্স কি হবে? এটুকু হচ্ছে এল ভাগ টু এবং এটুকু হচ্ছে এল ভাগ টু। আর প্রমাণ করার সুবিধার্থে একটা আমরা বিন্দু কল্পনা করলাম, সেটা হচ্ছে পি বিন্দু। তাহলে এই পি বিন্দু থেকে আমাদের এই যে সর্বনিম্ন যে বিন্দু আছে এখানে একটা স্যাক কাউন্ট হবে। আর এটাকে আমরা ধরলাম ওয়াই, স্যাকের নাম হচ্ছে ওয়াই। মেইন স্যাক হচ্ছে এই যে সর্ব উপরে যে কাল্পনিক রেখা থেকে লোয়েস্ট পয়েন্ট, এটা হচ্ছে মেইন স্যাক, যার নাম হচ্ছে এস। এটা আমরা কল্পনা করে নিয়েছি পি পয়েন্ট। তো এগুলো আমরা একটু নাম কি কি সেগুলো আমরা একটু এখানে আমাদের উল্লেখ করা আছে। এল হচ্ছে লেন্থ অফ স্প্যান, টি হচ্ছে টেনশন ইন দ্য কন্ডাক্টর, আর ডাব্লু হচ্ছে ওয়েট অফ কন্ডাক্টর। আমাদের যে কন্ডাক্টরের একটা নির্দিষ্ট ওজন আছে সেই ওজনকে আমরা ডাব্লু হচ্ছে ওয়েট অফ কন্ডাক্টর। এটা পার মিটার হবে, এটা পার মিটার। ঠিক আছে, এই ওয়েট অফ কন্ডাক্টরটা আমরা বিবেচনা করছি এটা পার মিটারে, মনে রাখবো এটা পার মিটারে। আর ও হচ্ছে লোয়েস্ট পয়েন্ট বা সর্বনিম্ন বিন্দু, আর পি হচ্ছে
এ পয়েন্ট অন কন্ডাক্টর, মানে আমরা প্রমাণ করার সুবিধার্থে প্রথমে আমরা একটা বিন্দুতে কল্পনা করে নিয়েছি এই পয়েন্ট পর্যন্ত, আমরা এই পয়েন্টে আমরা স্যাক বের করব, তারপরে সম্পূর্ণটা স্যাক আমরা ক্যালকুলেশন করব। তো এই পি পয়েন্ট আপনার যে কোনো একটা এ পাশেও কল্পনা করতে পারেন, এই পাশেও কল্পনা করতে পারেন, কোনো সমস্যা নেই। আর এক্স হচ্ছে ডিস্টেন্স ফ্রম লোয়েস্ট পয়েন্ট ও টু পয়েন্ট পি, মানে এক্স হচ্ছে আমরা ডিস্টেন্সটা ধরে নিছি এই যে সর্বনিম্ন বিন্দু ও থেকে এই যে একটা পি পয়েন্ট ধরে নিছি, এইটুকু ডিস্টেন্স হচ্ছে আমাদের পি। এটা জাস্ট আমরা কি ধরে নিছি। ওকে, এখন যদি আমরা এই যে ও পয়েন্টটা আমরা একটা মোমেন্ট কল্পনা করি, তো মোমেন্ট বিষয়টা আমরা সে কি সেটা একটু ক্লিয়ার করি। মোমেন্ট বেসিক্যালি সিভিল যারা পড়ে তাদের জন্য বেশি কাজে লাগে। তো মোমেন্ট হচ্ছে, ধরলাম এটা একটা রড কল্পনা করি, এই রডে আমরা একটা ফোর্স অ্যাপ্লাই করছি, ধরলাম ফোর্স হচ্ছে এফ, আর ও হচ্ছে একটা বিন্দু, এই ও বিন্দুতে আমরা কি করব, মোমেন্ট কল্পনা করব। মোমেন্ট হচ্ছে বল ইন্টু লম্ব দূরত্ব, বল ইন্টু লম্ব দূরত্ব, আর এইটুকুর লম্ব দূরত্ব ধরলাম আমরা এক্স। হ্যাঁ, তাহলে এই, আর আরেকটা বিষয় হচ্ছে এই যে আমাদের এখানে যদি আমরা মোমেন্ট কল্পনা করি, তাহলে কি মোমেন্ট যদি আমাদের এম ইজ ইকুয়াল টু কি হবে, বল ইন্টু লম্ব দূরত্ব, মানে এক্স হচ্ছে ডিস্টেন্স, বল হচ্ছে এফ, আর হচ্ছে এক্স হচ্ছে দূরত্ব। এই বল এবং দূরত্ব গুণ করলে যেটা পাবো সেটা হচ্ছে কি বলা হয় থেকে মোমেন্ট। এখন এই যে বল সেটা আমাদের দুই ভাবে থাকতে পারে, একটা ধরলাম এই পাশে, হ্যাঁ, আর একটা ধরলাম নিচে। তো এইটা আমাদের ঘটতেছে কোন দিকে, এন্টিক্লকওয়াইজে। তো এন্টিক্লকওয়াইজে হলে তাহলে বলের সামনে হবে নেগেটিভ, আর ক্লকওয়াইজে এই যে বল নিচেরটা এটা কি করতেছে ক্লকওয়াইজে, ঘড়ি কাঁটার দিকে ঘুরলে সেই বলকে আমরা বলবো পজিটিভ। কার সাপেক্ষে, এই যে ও বিন্দু সাপেক্ষে, ও হচ্ছে সেন্টার। তো আমরা আরো যদি আমরা ক্লিয়ার করতে চাই, আমরা ঘড়ির যে কাঁটাগুলো দেখি একটা সেন্টারকে কেন্দ্র করে, হ্যাঁ, ঘড়ি কাঁটা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরতেছে, সেটা কি ক্লকওয়াইজে ঘুরতেছে, তার মানে সেই সেন্টারটা ধরলাম এখানে। হ্যাঁ, তো এখানে একটা আমরা বল ধরছি এফ, আর এখানে একটা বল ধরছি, হ্যাঁ, F1 এবং F2, এটা F1 এবং F2, আর মোমেন্ট হচ্ছে এফ, 0 পয়েন্টে। তাহলে মোমেন্ট হচ্ছে, তারপরে এই বলটা কিন্তু একে কেন্দ্র করে ঘুরবে, তার মানে এ ঘুরবে এদিকে, মানে এন্টিকুল কয়েছে, আর এ কাকে কেন্দ্র করে ঘুরবে, জিরোকে, তাই এ ঘুরবে এদিকে। তার মানে F1 এর ক্ষেত্রে ধরলাম এটা ডিস্টেন্স x1, এটার ক্ষেত্রে x2, তার মানে বল ইন্টু লম্ব দূরত্ব, মানে যেহেতু উল্টা দিকে ঘুরতেছে সেটাকে আমরা বলবো মাইনাস F1 x1। অর্থাৎ ক্লকওয়াইজে, এন্টিক্লকওয়াইজে যদি ঘোরে তাহলে হবে মাইনাস, আর ক্লকওয়াইজে ঘুরলে হবে প্লাস, আর এটার ক্ষেত্রে হবে প্লাস F2 × x1। তো এটা হচ্ছে বেসিক্যালি মোমেন্ট। তো আমাদের এখানে মোমেন্ট কেন বলতেছি, কারণ আমাদের এখানে মোমেন্টের, হ্যাঁ, ক্যালকুলেশন আসবে, এর জন্য একটু ক্লিয়ার করে দিলাম মোমেন্টের বিষয়টা কি, এবং সেটা ক্লকওয়াইজেও ঘুরতে পারে এবং এন্টি ক্লকওয়াইজেও আমাদের থাকতে পারে। ওকে, তাহলে আমরা এখানে মোমেন্ট অ্যাপ্লাই করব, বা মোমেন্টের যে সূত্রটা আছে এটা আমরা অ্যাপ্লাই করব। তো সূত্রটা আমরা অ্যাপ্লাই করব কোথায়, ও পয়েন্টে। হ্যাঁ, তো এই ও পয়েন্টে যদি আমরা অ্যাপ্লাই করি, দেখেন আমরা যে পি পয়েন্ট পর্যন্ত যে কন্ডাক্টরটা বিবেচনা করছি, হ্যাঁ, এটা ডিস্টেন্স হচ্ছে এক্স, এবং তার হচ্ছে দূরত্ব হচ্ছে কি আমাদের এই স্যাক হচ্ছে ওয়াই, কিন্তু ডিস্টেন্স হচ্ছে আমাদের এক্স। আচ্ছা, এই কন্ডাক্টরটা ধরলাম এই 0 থেকে পি পয়েন্ট পর্যন্ত যে কন্ডাক্টর আছে, এই কন্ডাক্টরের নির্দিষ্ট একটা ওজন আছে যাকে বলা হয় ডাব্লু। আর ডাব্লুটা হচ্ছে প্রতি মিটারে, হ্যাঁ, মানে 1 মিটার কন্ডাক্টর ওজন বিবেচনা করা হয়েছে ডাব্লু, অর্থাৎ ওয়েট অফ কন্ডাক্টর, হ্যাঁ, পার ইউনিট বা পার মিটার। অর্থাৎ 1 মিটার কন্ডাক্টরের ওজন যদি ডাব্লু হয়, তাহলে এই যে 0 থেকে এক্স পর্যন্ত, তাহলে কি কত মিটার ডিস্টেন্স, এক্স মিটার, তার মানে এক্স মিটার ডিস্টেন্সের কন্ডাক্টর আমাদের ওজন কত হবে, তাহলে কি ডাব্লু ইন্টু কত এক্স, এটা হবে। মানে ডাব্লুটা হচ্ছে ওজন, কন্ডাক্টরের ওজন, মানে 1 মিটার কন্ডাক্টরের ওজন যদি আমাদের এ ডাব্লু হয়, তাহলে কি এক্স মিটার কন্ডাক্টরের ওজন কত হবে, ডাব্লু ইন্টু এক্স হবে। তাহলে এই ডাব্লুটা হচ্ছে, তাহলে কি ডাব্লু ইন্টু এইটুকু কন্ডাক্টরের ওজনটা হবে ডাব্লু ইন্টু কত এক্স, এবং সেটা অবশ্যই নিচের দিকে কাজ করবে। কেন, কারণ সবসময় ওজন কোন দিকে কাজ করে, নিচের দিকে, তার মানে এটা আমাদের নিচের দিকে কাজ করবে। তাহলে এখানে যদি আমরা মোমেন্ট অ্যাপ্লাই করি, 0 পয়েন্টে মোমেন্ট,
তাহলে আমাদের এখানে এটা ঘুরবে কোন দিকে? এটা ঘুরবে হচ্ছে ক্লকওয়াইজে, জিরোকে কেন্দ্র করে এই যে বলটা, হ্যাঁ, নিচের দিকে যে বলটা, এটা ঘুরবে কাকে? ক্লকওয়াইজে ঘুরবে। এবং এটা মিডল পর্যায়ে কাজ করবে। মিডল পর্যায়ে মানে কি, এই ও পয়েন্ট থেকে পি পয়েন্ট পর্যন্ত, যেহেতু এইটুকু কন্ডাক্টরের আমরা ক্যালকুলেশন করতেছি, এইটুকু কন্ডাক্টরের একটা ক্যালকুলেশন করতেছি, তার মিডল পর্যায়ে হচ্ছে এইটা। তার মিডল পয়েন্টের ডিস্টেন্স কত হবে? এটা কি এক্স ভাগ কত? 2 হবে। আর এদিকে এক্স ভাগ কত? 2 হবে। ডিস্টেন্স হচ্ছে 0 পয়েন্ট থেকে, যেহেতু পি পয়েন্ট পর্যন্ত ডিস্টেন্স সম্পূর্ণটা এক্স ধরছি, তাহলে মিডল পর্যায়ে যেহেতু বলটা কাজ করতেছে, তার মানে এক্স ভাগ 2 হবে। তাহলে আমরা মোমেন্ট সমান আমরা দেখলাম যে বল বল হচ্ছে কি ডাব্লিউ এক্স, বল ডাব্লিউ এক্স, বল ইন্টু লম্ব দূরত্ব। আর লম্ব দূরত্ব কত? যেহেতু মিডল পর্যায়ে কাজ করছে, এই জন্য কি এক্স ভাগ 2। তো এটা হচ্ছে আমাদের কোলকয়েজে কাজ করছে। অনুরূপভাবে আরেকটা বল কাজ করবে টেনশন। যেহেতু আমাদের কাল্পনিক রেখা কল্পনা করতেছি কোথায়? পি পয়েন্টে। তো জিরো এবং পি পয়েন্টের যে আমাদের কন্ডাক্টরটা, আমরা প্রথমে এইটুকুর আমরা স্যাকটা বের করতেছি, পরে সম্পূর্ণটা আমরা স্যাক বের করব। তাহলে এই পি পয়েন্টে যার যেহেতু টান আমাদের এখানে, টি যদি এদিকে কাজ করে, তার মানে কি এখানে পি পয়েন্টের টান কি এদিকে কাজ করবে? এটা হচ্ছে কি আমাদের টি। তাহলে যদি টি এখানে কাজ করে থাকে, এই টিটা জিরো বিন্দুকে কোন দিকে ঘুরবে? এন্টিকুল কয়েজে। যেহেতু এটা এদিকে যাচ্ছে, তার মানে এন্টিকুল কয়েজে কাজ করবে। আর এন্টিকুল কয়েজ হলে আমাদের কি হবে? মাইনাস। হ্যাঁ, কুলকয়েজ হলে আমাদের কি প্লাস, এন্টিকুলকয়েজ হলে আমাদের মাইনাস। তার মানে কি মাইনাস ইন্টু টি হচ্ছে বল। আর লম্ব দূরত্ব কত? লম্ব দূরত্ব হচ্ছে যেহেতু পি পয়েন্টে, তার লম্ব দূরত্ব হচ্ছে আমাদের এক্স ইজিক্যাল টু 0। তো এটাই মূলত আমাদের ও পয়েন্টে আমাদের মোমেন্ট কল্পনা করছি। আচ্ছা, তাহলে এখন যদি আমরা একটু, সরি, আমাদের এখানে লম্ব দূরত্ব বলতে টির ক্ষেত্রে আমাদের এক্স হবে না লম্ব দূরত্ব, বা ডিস্টেন্সটা আমাদের এক্স হবে না। কারণ এক্সটা হচ্ছে আমাদের এইটার জন্য, এই যে জিরো থেকে পি এইটুকু ডিস্টেন্স, আর এটা কাজ করছে এই বরাবর, লম্ব দূরত্ব কাজ করবে এই বরাবর। তার মানে এটার ক্ষেত্রে হবে দূরত্ব আমাদের ওয়াই হবে। কারণ এই যে জিরো থেকে পি থেকে আমাদের লয়েস্ট পয়েন্ট পর্যন্ত যে ডিস্টেন্স, সেটাকে আমরা ধরে নিচ্ছি ওয়াই, এটা হচ্ছে তার লম্ব দূরত্ব। তাহলে এটাকে যদি ওই পাশে রাখি, হ্যাঁ, তার মানে এখানে লেখা যাচ্ছে টি ওয়াই ইজ ইকুয়াল টু ডাব্লু এক্স ইন্টু এক্স ভাগ 2। অর্থাৎ টি ওয়াই সমান ডাব্লু এক্স স্কোয়ার ভাগ টি 2, এটা লেখা যায়। আচ্ছা, তাহলে আমরা এই যে জিরো থেকে পি পয়েন্ট পর্যন্ত, হ্যাঁ, ক্যালকুলেশন করে এটা পেলাম। এটাকে আর যদি আরো একটু সিম্পলিফাই করি, মানে ওয়াই এর মানটা যদি আমরা বের করি, যেহেতু আমাদের পি থেকে এই যে সর্বনিম্ন পয়েন্ট পর্যন্ত আমরা স্যাকটা ধরছি ওয়াই, তাহলে ওয়াই সমান হবে ডাব্লু এক্স স্কোয়ার ভাগ 2t। ওকে, এখন এইটা হচ্ছে আমাদের একটা কাল্পনিক, একটা আমাদের একটা কন্ডাক্টর একটা ধরে নিছি, হ্যাঁ, যে 0 পয়েন্ট থেকে পি পয়েন্টে একটা কন্ডাক্টর যার স্যাগ হয়েছে এটা। এখন যদি সম্পূর্ণটা স্যাগ যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে কি হবে? তাহলে সম্পূর্ণটার জন্য স্যাগ হবে, তাহলে সম্পূর্ণ স্যাগের জন্য কত? এস। তাহলে কি সম্পূর্ণ স্যাগ কোনটা কি বলছি? এস। হ্যাঁ, তাহলে কি আমাদের সম্পূর্ণ কন্ডাক্টরের জন্য স্যাগ হবে কি? এস। তাহলে কি ওয়াই ইজিক্যাল টু এস, যেহেতু এটা হচ্ছে জিরো থেকে পি পয়েন্ট পর্যন্ত, হ্যাঁ, তাহলে কি ওয়াইটা হয়ে যাবে কি আমাদের এস। এখন এই যে ডিস্টেন্সটা, যেহেতু আমাদের কি স্যাগ হচ্ছে কি সম্পূর্ণটা এখানে, তার মানে কি এই পয়েন্ট এবং কি এই পয়েন্টের দুই পাশে সেম স্যাগ হবে। তার মানে ডিস্টেন্স কোনটুকু হবে? ডিস্টেন্স হবে এইটুকু। হ্যাঁ, এইটুকুর জন্য যে স্যাক, এইটুকুর জন্য সেম স্যাক, তার মানে এইটুকু ক্যালকুলেশন করলে আমাদের পেয়ে যাব স্যাক। তার মানে ডিস্টেন্স হবে এক্স ভাগ 2। এটা হচ্ছে আমাদের এই যে এক্স ডিস্টেন্স হয়ে যাবে। তার মানে অর্থাৎ এক্স ইকুয়াল কত? এক্স ভাগ 2 লেখা যায়। এটা হচ্ছে সম্পূর্ণটার ডিস্টেন্স। সরি, এক্স ভাগ 2 না, এল ভাগ 2 হবে। কারণ সম্পূর্ণ ডিস্টেন্স হচ্ছে কত? এল। তার মিডল পর্যায়ে স্যাক হচ্ছে এই যে সম্পূর্ণটা, তার মানে কি মিডল পর্যায়ে যেহেতু আমাদের, তাহলে কি হবে? এল ভাগ ডিস্টেন্স হবে এল ভাগ কত? 2। তাহলে এই মানটা যদি আমরা এখানে বসে দিই, তাহলে আমাদের কি আসবে? তাহলে আমাদের এখানে ওয়াই এর পরিবর্তে হবে এস, ওয়াই এর পরিবর্তে হবে এস ডাব্লু, আর এক্স এর পরিবর্তে হবে এল ভাগ কত? 2, তারপর কত হোল স্কোয়ার ডিভাইডেড, হ্যাঁ, 2t। আর একটু মডিফাই যদি আমরা করি, সেক্ষেত্রে আমাদের আসবে
ডাব্লু এল স্কোয়ার ভাগ 4 ডিভাইডেড 2t। তাহলে 4টা যদি নিচে নিয়ে আসি তাহলে কি আসবে? ডাব্লু এল স্কোয়ার ভাগ 8t। তো এটাই মূলত হচ্ছে আমাদের মেইন সূত্র। সমউচ্চতার ক্ষেত্রে আমাদের যে স্যাক নির্ণয়ের যে সূত্রটা, সেটা হচ্ছে এই যে এটা। তো স্যাক কিভাবে বের করবো? ডাব্লু এল স্কোয়ার ভাগ কত? 8t। এটা হচ্ছে আমাদের এই যে প্রমাণটা আমাদের এখানে করে দেওয়া আছে। হ্যাঁ, এখন বিষয় হচ্ছে প্রমাণটা আসবে কিনা। তো এখন প্রমাণ আসলে কখনো আসে না যদি বিপিএসসিতে আমাদের রিটেন হয়। শুধু বিপিএসসির কথা বলতেছি, অন্য কোনো প্যাটার্ন না। যদি বিপিএসসির রিটেন প্রশ্ন হয়ে থাকে সেক্ষেত্রে বিপিএসসির ক্ষেত্রে আমাদের এই স্যাকের প্রমাণগুলো দিয়ে থাকে বা এই প্রমাণগুলো দেওয়ার সম্ভাবনা থাকে। বাট অন্য যে ক্ষেত্রে বুয়েট অথবা রুয়েট কুয়েট যে পরীক্ষাগুলো হয়ে থাকে, এক্ষেত্রে কখনো বা এমআইএসটি, এক্ষেত্রে কখনো আমাদের এই সমউচ্চতা অথবা অসমউচ্চতার যে স্যাকের যে প্রমাণগুলো এটা কখনোই দেওয়ার সম্ভাবনা নাই। ঠিক আছে? তাহলে আমরা সমউচ্চতার ক্ষেত্রে যে স্যাকটা, যে স্যাকের নির্ণয়ের জন্য যে সূত্রটা পাইলাম সেটা হচ্ছে এস ইকুয়াল টু কত? ডাব্লিউ স্কয়ার ভাগ কত? টি। আর এস হচ্ছে আমাদের এখানকার স্যাক, আর ডাব্লিউটা হচ্ছে ওয়েট অফ কন্ডাক্টর পার মিটার, টি হচ্ছে আর এল হচ্ছে লেন্থ, আর টি 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 হচ্ছে টেনশন, টেনশন ইন দা কন্ডাক্টর। এটা হচ্ছে আমাদের সমউচ্চতার জন্য। আর এই সমউচ্চতার পাশাপাশি আমাদের এখানে আসে হচ্ছে ম্যাথে অসমউচ্চতা। তো প্রথমে আমরা সমউচ্চতার ম্যাথ সলভ করব, তারপর অসমউচ্চতার, হ্যাঁ, প্রমাণটা করব, দেন ম্যাথ সলভ করব। তো সমউচ্চতার ম্যাথ সলভ করতে গিয়ে আমাদের যে সকল সূত্র আমাদের লাগবে, এই সকল সূত্র হচ্ছে অসমউচ্চতার জন্য। আচ্ছা, ম্যাথমেটিক্যাল কিছু ফর্মুলা ক্লিয়ার করব। খুব ভালো করে খেয়াল করি। আমরা সমউচ্চতার জন্য বা ইকুয়াল সাপোর্ট, হ্যাঁ, এর জন্য আমরা স্যাক ক্যালকুলেশন করব। সেই স্যাগের জন্য যে সূত্রটা আমরা পাইলাম সেটা হচ্ছে এস ইজ ইকুয়াল টু ডাব্লু এল স্কোয়ার ভাগ 8t। তো এই বিষয়গুলো এখানে আমাদের ডাব্লু এল এবং টি, এই তিনটা বিষয় যদি আমরা এখানে ক্লিয়ার করতে পারি সেক্ষেত্রে আমাদের একদম স্যাক ক্লিয়ার। তো প্রথম আসি আমরা টি। টিটা আসলে কি? টিকে বলা হচ্ছে ওয়ার্কিং টেনশন। টিকে বলা হয় ওয়ার্কিং টেনশন। ওয়ার্কিং টেনশন। এই ওয়ার্কিং টেনশনকে আমরা টি দ্বারা প্রকাশ করাচ্ছি। ওয়ার্কিং টেনশন মানে হচ্ছে কার্যকরী টান যেটাকে বলা হয়। মানে কন্ডাক্টর এ সাপোর্ট থেকে যখন বি সাপোর্টে আমরা কন্ডাক্টরটা টানবো, এই কন্ডাক্টরটা ছিঁড়ে না গিয়ে সর্বোচ্চ পরিমাণ টানার পরে যে ছিঁড়ে না গিয়ে যদি কন্ডাক্টরটা কাজ করতে পারে, সেই টানকে আমরা বলবো ওয়ার্কিং টেনশন। আর এই ওয়ার্কিং টেনশন সমান আমরা দুইভাবে ক্যালকুলেশন করবো, খুব ভালো করে খেয়াল করি। হ্যাঁ, আমি আবারও বলতেছি, এই টিটা বের করার জন্য খুব ভালো করে আমরা খেয়াল করব, কারণ প্রশ্নে বিভিন্ন সময় বিভিন্নভাবে ওরা একটু ঘুরিয়ে যায়। বিশেষ করে এই অধ্যায়টা এককগুলো আমাদেরকে ক্লিয়ার করতে হবে। হ্যাঁ, একক এবং কখন কোনটা থাকলে কোন সূত্র ইউজ করব সেটা আমাদেরকে ভালো করে ক্লিয়ার করতে হবে। হ্যাঁ, তোমরা একটু ভালো করে খেয়াল করো, দেখো টি হচ্ছে আমাদের আমাদের মেইন সূত্র হচ্ছে এই যে স্যাক, এটা কিন্তু ক্লিয়ার করতেছি সমউচ্চতার জন্য। ওয়ার্কিং টেনশন হচ্ছে টি। এই টিটা বের করার জন্য যে আমাদের সূত্রটা লাগবে, টি হচ্ছে, এটাকে বলা হয় এবার আলটিমেট স্ট্রেংথ অথবা ব্রেকিং স্ট্রেংথ। আমাদের প্রশ্নে থাকতে পারে, দুইটাই থাকতে পারে, অথবা যে কোনো একটা থাকতে পারে। হ্যাঁ, আলটিমেট স্ট্রেংথ। হ্যাঁ, আলটিমেট স্ট্রেংথ। আলটিমেট স্ট্রেংথও থাকতে পারে অথবা ব্রেকিং স্ট্রেংথও থাকতে পারে। একটু জুম করে আমি একটু দেখানোর চেষ্টা করি, এখানে যে সূত্রটা দেওয়া আছে। হ্যাঁ, এই যে ওয়ার্কিং টেনশন, তার মানে আলটিমেট স্ট্রেংথ, অথবা তার মানে আমাদের প্রশ্ন বলতে পারে যে আলটিমেট স্ট্রেংথও থাকতে পারে, অথবা ব্রেকিং যে স্ট্রেংথ কথাটা বলা আছে এটাও থাকতে পারে, যে কোনো একটা থাকতে পারে। আচ্ছা, এরিয়া, এরিয়া আমরা কখন আসবে একটু পরে আলোচনা করি। ডেভিড সেফটি ফ্যাক্টর, অর্থাৎ আলটিমেট স্ট্রেংথ এবং সেফটি ফ্যাক্টর, এটা দুটার অনুপাতকে আমরা বলবো ওয়ার্কিং টেনশন বা টান, অথবা ব্রেকিং স্ট্রেংথ ডিভাইডেড সেফটি ফ্যাক্টর। আর এই আলটিমেট স্ট্রেংথ এবং ব্রেকিং স্ট্রেংথ যার একক হচ্ছে কেজি। খুব ভালো করে খেয়াল করি,
আর সেফটি ফ্যাক্টরে কোনো একক নাই, সেফটি ফ্যাক্টরে কোনো একক নাই। তার মানে এই আলটিমেট স্ট্রেংথ বা ব্রেকিং স্ট্রেংথ বা সেফটি ফ্যাক্টর যে ওয়ার্কিং টেনশন পাচ্ছি, তার মানে ফাইনালি আমরা পাবো তার একক হচ্ছে কেজি। তার মানে এটার একক হচ্ছে কেজি। যদি কখনো আমাদের এই আলটিমেট স্ট্রেংথ অথবা ব্রেকিং স্ট্রেংথ যদি কেজি পার মিটার স্কোয়ার অথবা সেন্টিমিটার স্কোয়ার থাকে, কার এই আলটিমেট স্ট্রেংথ অথবা ব্রেকিং স্ট্রেংথের একক, হ্যাঁ, যদি কেজি পার মিটার স্কোয়ার অথবা কেজি পার সেন্টিমিটার স্কোয়ার যদি থাকে, তাহলে আমরা এই আলটিমেট স্ট্রেংথ অথবা যে ব্রেকিং স্ট্রেংথটা থাকবে তার সঙ্গে এরিয়া দ্বারা গুণ করতে হবে। কেন গুণ করব আমরা? এর মেইন যে একক হচ্ছে সেটা কেজিতে, কিন্তু এই যে কেজি পার সেন্টিমিটার স্কোয়ার দেওয়া আছে, তার মানে এটা বলছে যে একক সেন্টিমিটার ক্ষেত্রফলে তার ওজন হচ্ছে এত। তার মানে কিন্তু আমরা যে কাউন্ট করব সেটা আমাদের প্রতি একক বা ইউনিটে আমরা বা 1 মিটারে কল্পনা করব আমরা। মোট কথা এই এককটা আমরা রাখবো না, সেন্টিমিটার স্কোয়ারটাকে ভ্যানিশ করতে হলে আমাদের কি করতে হবে? সেন্টিমিটার স্কোয়ার দ্বারা গুণ করতে হবে। তাহলে সেন্টিমিটার স্কোয়ার কাটা গেলে কেজিতে থাকবে। আর এই সেন্টিমিটার স্কোয়ার মানে হচ্ছে আমাদের ক্ষেত্রফল বা এরিয়া। তাহলে যদি কখনো এই আলটিমেট স্ট্রেংথ অথবা ব্রেকিং স্ট্রেংথের একক যদি আমাদের কেজি পার সেন্টিমিটার স্কোয়ারে থাকে, তাহলে আমরা ক্ষেত্রফল দ্বারা গুণ করবো। এই যে এখানে ছোট্ট করে লেখা আছে এরিয়া। এই এরিয়া সবসময় গুণ হবে না যদি কেজি পার মিটার স্কোয়ার অথবা সেন্টিমিটার স্কোয়ারে থাকে, শুধুমাত্র সেই ক্ষেত্রে, অন্য ক্ষেত্রে গুণ করা যাবে না। এখন সেটা থাকবে কি থাকবে না সেটা আমাদের ম্যাথ থেকে আমরা বুঝতে পারবো। হ্যাঁ, যখন আমরা ম্যাথ করব তখনই মূলত আমাদের ম্যাথে উল্লেখ করা থাকবে। তাহলে এখানে কিন্তু আমি খুব ভালো করে স্পষ্ট করে বলে দিছি যে বিশেষ দ্রষ্টব্য, যদি আলটিমেট স্ট্রেংথ অর ব্রেকিং স্ট্রেংথ কেজি পার সেন্টিমিটার স্কোয়ার অথবা কেজি পার মিটার স্কোয়ারে থাকে, তাহলে আমরা এরিয়া দ্বারা গুণ করব। আর যদি না থাকে গুণ করা দরকার নাই। এখন আমরা ক্ষেত্রফল সরাসরি দেওয়া নাই, ওই ম্যাথের ভিতরে ক্ষেত্রফল দেওয়া নাই, কিন্তু যে কন্ডাক্টরটা ইউজ করছি সেই কন্ডাক্টরে আমাদের ডায়ামিটার দেওয়া আছে। কি দেওয়া আছে? ডায়ামিটার। তাহলে ডায়ামিটার আর কন্ডাক্টর দেখতে গোলাকৃতি হয়ে থাকে। যদি আমরা কন্ডাক্টরটা কাটি তাহলে এটা একটা কন্ডাক্টর। তাহলে এখানে যদি আমরা কাটি তাহলে কি এটা গোলাকৃতি আমরা একটা কন্ডাক্টর দেখতে পারবো। তার মানে বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই ডি স্কোয়ার ভাগ কত? 4। তো এই সূত্রের মাধ্যমে আমাদের ক্ষেত্রফলটা বের করতে হবে। যদি প্রশ্নে কখনো ডিরেক্টলি ডায়ামিটার কি ক্ষেত্রফল না দেওয়া থাকে, যদি আমাদের ক্ষেত্রফল এখানে প্রয়োজন হয়, ডিরেক্টলি ক্ষেত্রফল না দেওয়া থাকলে তাহলে অবশ্যই ডায়ামিটার দেওয়া থাকবে। আর ডায়ামিটার থাকলে আমাদের এই সূত্রের মাধ্যমে আমরা, এটা একটা কনস্ট্যান্ট সূত্র, হ্যাঁ, এই সূত্রের মাধ্যমে আমরা কি করব? ক্ষেত্রফলটা বের করে তারপর গুণ করব। তাহলে আমরা, এটি হচ্ছে মূলত টেনশন। তার মানে এই টেনশন নিয়ে আর কোনো কাজ নেই, এই টেনশন নিয়ে আর কোনো টেনশন করার দরকার নাই। তার মানে আমাদের এখানে টিটা এইটুকুই থাকতে পারে। হ্যাঁ, এভাবেই আমাদের থাকবে, এর বাইরে কখনো কোশ্চেন থাকতে পারে না। আরেকটা বিষয় থাকতে পারে, যদি কখনো টেনশনের মান, কিছুদিন আগে পরীক্ষা হয়েছে 2024-এ একটা পরীক্ষা হয়েছিল কোল পাওয়ার জেনারেশনে। তো ওখানে টেনশনের যে মানটা ছিল, আমাদের এখানে কি ব্যবহার করতেছে হচ্ছে কেজিতে, কিন্তু ওখানে পরীক্ষাতে বলা আছে যে আলটিমেট স্ট্রেংথের মান নিউটনে দেওয়া আছে, কেজিতে না নিউটনে। এটা দেওয়া আছে কত? নিউটনে। কিন্তু আমাকে কেজিতে কনভার্ট করতে হবে, কারণ আমরা হিসেব করবো সবসময় কেজিতে। হ্যাঁ, এই নিউটনকে আমরা কি করব? 9.81 দ্বারা ভাগ করব। নিউটন যেটা থাকবে যদি কখনো আলটিমেট স্ট্রেংথের মান, খুব ভালো করে খেয়াল করি, আলটিমেট স্ট্রেংথের মান, হ্যাঁ, যদি নিউটনে থাকে, তাহলে অবশ্যই সেটাকে কেজিতে নিয়ে আসার জন্য আমরা কি করব? 9.81 দ্বারা ভাগ করব। অর্থাৎ এটাকে আমরা 9.81 দ্বারা ভাগ করলে সেটা হয়ে যাবে, যে মানটা থাকবে সেটা কেজিতে হয়ে যাবে। হ্যাঁ, বোঝা গেছে? তাহলে আমরা এই যে টিটা মোটামুটি আমাদের ক্লিয়ার। এখন আমাদের মেইন কাজ হচ্ছে আমাদের ডাব্লু নিয়ে। তার আগে আমরা একটু এলটা বলি, এল সম্পর্কে। এল হচ্ছে আমাদের এখানে একটা সাপোর্ট থেকে আরেকটা সাপোর্টের যে মধ্যবর্তী যে ডিস্টেন্সটা, সেটা এল। এটা মিটার থাকতে পারে, সেন্টিমিটার থাকতে পারে, এটা নিয়ে আমাদের কোনো টেনশন নাই। কারণ
এটা কখনোই ঘুরিয়ে পেঁচিয়ে কখনোই কোশ্চেন করে না। আমাদের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ডাব্লু। টিটা একটু প্যাচ আছে, যেটা আমি এখানে ক্লিয়ার করে দিলাম। এখন আমাদের ডাব্লু। আচ্ছা, ডাব্লুটা একটু ক্লিয়ার করি। ওকে, এখন আমরা ডাব্লুটা একটু ক্লিয়ার করি। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছো? ক্লিয়ারলি কি বোঝা যাচ্ছে কিনা একটু জানাবা, বা বুঝতেছো কিনা, বা কোথাও কারো সমস্যা আছে কিনা। হ্যাঁ, একটু আমাকে অবশ্যই কোশ্চেন করবা সাথে সাথে। না হলে আমি দেখা গেছে যে অন্য টপিক্সে চলে যাব, তখন আর মনে থাকবে না। তোমরা এতটুকু নাইন বুঝতে হ্যাঁ পয়েন্ট পারছো? এইট গুণ হবে না, ভাগ হবে 9.81 দিয়ে। 9.81 দ্বারা আমরা ভাগ করব। আচ্ছা, এই যে ডাব্লু, ডাব্লুটা কি? ডাব্লুটা হচ্ছে ওজন। এখন আমরা আসি, এই ওজন কি কি ওজন একটা কন্ডাক্টর কাজ করতে পারে? শুধু কি কন্ডাক্টর ওজনই কাজ করবে, না অন্য কোনো এই কন্ডাক্টরের সঙ্গে ওজন অ্যাড হবে? সেটা একটু দেখি। এই ওজন আমাদের শুধু কন্ডাক্টর ওজন থাকতে পারে, অনলি কন্ডাক্টর। শুধু কন্ডাক্টর থাকলো, অর্থাৎ এই যে আমরা ট্রান্সমিশন বা ডিস্ট্রিবিউশন সিস্টেমটা আছে, এটা আমাদের অনেক ক্ষেত্রে বরফ এলাকা হতে পারে। সেক্ষেত্রে হ্যাঁ, বরফ আমাদের জমা হতে পারে। হ্যাঁ, অথবা বাতাস, বাতাসের একটা নির্দিষ্ট ওজন আছে, সেগুলো আমাদের কি অড হবে। অর্থাৎ তিন ধরনের ওজন আমাদের কাজ করতে পারে। একটা হচ্ছে শুধু কন্ডাক্টর, বাতাস, আর একটা হচ্ছে বরফ। এই তিন ধরনের ম্যাথই আমাদের করতে হবে। হ্যাঁ, তো এখন আমাদের বাতাস কাজ করলো আমাদের বরফ কাজ করলো, কন্ডাক্টর তো অবশ্যই থাকবে। বাতাস কাজ করছে না বরফ কাজ করছে সেটা আমরা বুঝবো কিভাবে? সেটা অবশ্যই আমাদের ম্যাথে উল্লেখ করা থাকবে। আমরা তিন ধরনের, হ্যাঁ, যদি আমাদের ক্যালকুলেশনের যে সূত্রগুলো আমাদের হবে সেটা আমি একটু ব্যাখ্যা করি। প্রথমে যেটা দেখবো, শুধু কন্ডাক্টর, এখানে কোনো প্রকার বাতাস নেই অথবা বরফও নেই। মানে বাতাসও প্রবাহিত হচ্ছে না এবং বরফ এলাকাও না, শুধু কন্ডাক্টর ওজন। এরকম যদি আমাদের ম্যাথের ভিতরে বলা থাকে, তাহলে এই ডাব্লুটা বের করবে কিভাবে? অর্থাৎ শুধু কাজ করবে কি ডাব্লু সি, অর্থাৎ ওয়েট কাজ করবে শুধু কন্ডাক্টর ওজন, ওয়েট অফ কন্ডাক্টর। এটা বের করার সূত্র হচ্ছে ভলিউম ইন্টু কন্ডাক্টর ডেনসিটি। ভলিউম ইন্টু কন্ডাক্টর ডেনসিটি। ওকে, ভলিউম মানে হচ্ছে কি আয়তন। এখন ডিরেক্টলি কখনো কন্ডাক্টরের আয়তন যদি আমাদের বলা থাকে, তাহলে প্রশ্নের ভিতরে যদি কখনো বলা থাকে, তাহলে আমরা ওই আয়তনটা আমরা ইউজ করব। আর যদি কখনো আয়তনটা না দেওয়া থাকে, তাহলে আমাদের কিভাবে আয়তনটা বের করে নিব সেটা একটু আমরা দেখি। আয়তনের একক হচ্ছে আমাদের মিটার কিউব অথবা সেন্টিমিটার কিউব, এটা হতে পারে। মিটার অথবা সেন্টিমিটার কিউব, এটা হচ্ছে আয়তনের একক। যেটা বলতেছিলাম যে আমাদের ওয়েট অফ কন্ডাক্টর যেটা আমরা বের করব সেটি হচ্ছে, আচ্ছা ক্লাস কি দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে, তাহলে ভলিউম হচ্ছে আমাদের সরাসরি ডিরেক্টলি কখনোই দেওয়া থাকবে না। তাহলে ভলিউমটা আমাদেরকে বের করে নিতে হবে। আর এই ভলিউমটা বের করে নিব কিভাবে? সেটি হচ্ছে ক্ষেত্রফল ইনটু 1 মিটার কন্ডাক্টরের জন্য আমরা 1, যদি মিটারে দেওয়া থাকে তাহলে 1, ইন্টু কন্ডাক্টর ডেন্সিটিকে আমরা রো সি দ্বারা প্রকাশ করা হচ্ছে। আর যদি কখনো আমাদের সেন্টিমিটার দেওয়া থাকে, তাহলে একের জায়গাতে আমরা 100 বসাবো, শেষ। এইটা হচ্ছে অনলি ফর কন্ডাক্টর। যদি কখনো কন্ডাক্টরে আমাদের অন্য কোনো কিছু না দেওয়া থাকে, যেমন বাতাস অথবা বরফ যদি না দেওয়া থাকে, শুধুমাত্র কন্ডাক্টরের জন্য। এখন যেটা আমরা দেখব সেটি হচ্ছে
উইদাউট আইস, মানে বরফ ছাড়া এখন যে ওজনটা বের করব। আচ্ছা, তাহলে এই যে ওজনটা আমরা কন্ডাক্টরের যে ওজনটা বের করলাম, এখানে যদি আমরা এই যে ডাব্লুর পরিবর্তে আমরা বসে দিলে পারি, আমাদের স্যাগটা নির্ণয় করতে পারবো। তো এখন যেটা আমরা দেখব সেটি হচ্ছে, আমাদের ধরেন বাতাস আছে। হ্যাঁ, আমরা ধরি যে বাতাস আছে, বাট কি বরফ নেই। তার মানে কি উইদাউট আইস, উইদাউট আইস, হ্যাঁ, অনলি উইন্ড ফোর্স। তার মানে আমাদের ধরলাম যে কি নেই, বরফ নাই, আমাদের বাতাস আছে, বাতাসের একটা চাপ আছে, প্রেশার আছে। তার মানে এরও কারণে আমাদের কি ওজনের একটা পরিবর্তন হবে। সেটার ওজনকে কিভাবে বের করবো আমরা? তার মানে যে বাতাসের যে চাপ বা ওজন যেটা আমরা, সেটা আমরা কিভাবে বের করব? সেটি হচ্ছে ডাব্লু ডাব্লু, এটাকে আমরা প্রকাশ করতেছি ডাব্লু ডাব্লু দ্বারা। তাহলে ডাব্লু ডাব্লু ইজ ইকুয়াল টু, সূত্রটা হচ্ছে প্রেশার, কারণ বাতাসের যে একটা চাপ থাকবে, প্রেশার ইনটু ডায়ামিটার ইনটু ওয়ান। ওয়ান কেন? 1 মিটার কন্ডাক্টরের জন্য আমরা কাউন্ট করছি 1 মিটার। এখন ট্রান্সমিশন লাইনে তো বিশাল একটা কন্ডাক্টর থাকবে, এই বিশাল কন্ডাক্টর তো আর বের করা সম্ভব না। আমরা বের করব কি প্রথমে 1 মিটারের জন্য। তাহলে 1 মিটার কন্ডাক্টরের জন্য প্রেশার, তো আমাদের প্রেশার তো আমাদের অবশ্যই দেওয়া থাকবে। কি পরিমাণ প্রেশার আমাদের ক্রিয়েট করছে বা বাতাসের যে চাপটা কত, সেটা আমাদের অবশ্যই দেওয়া থাকবে। প্রেশার ইনটু ডায়ামিটার, কন্ডাক্টর ডায়ামিটার কি আমরা ডি দ্বারা প্রকাশ করতেছি, কারণ এই যে বাতাসের যে চাপটা, এটা কাজ করবে কন্ডাক্টরের ডায়ামিটারের উপরে কিন্তু, ইনটু ওয়ান। হ্যাঁ, 1 মিটার কন্ডাক্টরের জন্য। আর যদি সেন্টিমিটার থাকে ডায়ামিটার, বলা থাকলো যে 50 সেন্টিমিটার। হ্যাঁ, যদি 50 সেন্টিমিটার বলা থাকে, তাহলে কি আমাদের সেন্টিমিটার থাকলে এখানে আমাদের 100 ধরে কাউন্ট করতে হবে। যদি মিটারে থাকে, যদি 50 মিটার, তাহলে আমরা এখানে 1 হবে। তাহলে 1 মিটার কন্ডাক্টরের জন্য আমরা বিবেচনা করব। তাহলে আমাদের এই সূত্রটা আমরা ইউজ হবে কোন ক্ষেত্রে? এই সূত্রটা ব্যবহার হবে শুধুমাত্র যদি আমাদের বরফ না থাকে। হ্যাঁ, বরফ না থাকে, শুধু বাতাস থাকে। তাহলে আমাদের যে স্যাক নির্ণয় করার জন্য যে আমাদের ডাব্লুটা কি হবে তাহলে? তাহলে স্যাগের সূত্রটা আমরা কি দেখলাম? স্যাগ ইজ ইকুয়াল টু ডাব্লু এল স্কোয়ার ভাগ 8T। এটা এই যে ডাব্লুটা, তাহলে দেখেন কন্ডাক্টর ধরলাম, এটা একটা কন্ডাক্টর ছিল। এই কন্ডাক্টরটা, হ্যাঁ, এটা একটা কন্ডাক্টর। এই কন্ডাক্টরটা অবশ্যই ওজন কাজ করবে নিচের দিকে। তার মানে যে কন্ডাক্টরের যে ওজন ডাব্লু সিটা অবশ্যই কাজ করবে কোন দিকে? নিচের দিকে। আর যে বাতাসের যে ওজনটা, বাতাস যেটা, যে প্রেসারটা কাজ করবে, যে বাতাসের যে ওজনটা, এটা কোন দিকে কাজ করবে? সেটা ভূমি বরাবর না, সেটা ধরলাম এবার। এটা আমাদের কি নিচের দিকে, আর এটা হ্যাঁ এই বরাবর কাজ করবে, সেটাকে আমরা ধরলাম ডাব্লু ডাব্লু। আর টোটাল ডাব্লুটা হচ্ছে, হ্যাঁ, এটা ডাব্লু ডাব্লু। তাহলে এটা যদি ডাব্লু সি হয়, তাহলে কি এইটুকু, তারপর এখান থেকে এইটুকু ডিস্টেন্সও আমরা বলতে পারি যে ডাব্লু সি। তাহলে এইটুকু হচ্ছে আমাদের ডাব্লু টি, ডাব্লু টি। অর্থাৎ ডাব্লু টি হচ্ছে অতিভুজ। আর অতিভুজটা আমরা বের করবো কিভাবে? ডাব্লু টি মানে টোটাল কন্ডাক্টর ওজনটা বের করব। অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু কন্ডাক্টর ওজন স্কোয়ার প্লাস, হ্যাঁ, বাতাসের যে জন্য যে কন্ডাক্টর যে আমরা বাতাসের যে ওজনটা পাইলাম, সে ওজনের, হ্যাঁ, হোল স্কোয়ার। স্কোয়ার মানে উইন্ড, ওয়েট অফ উইন্ডস, মানে বাতাসের যে ওজনটা, সেটা আমাদের এই সূত্রের মাধ্যমে আমাদের টোটাল কন্ডাক্টর ওজন, এই যে ডাব্লু, এই ডাব্লুটা, হ্যাঁ, এখানে আমরা ডাব্লু টি লিখবো, ডাব্লু টি এল স্কোয়ার। কারণ আমাদের এখানে ডাব্লু হয়ে গেছে দুইটা, যেহেতু এজন্য আমাদের এখানে কি হবে? ডাব্লু এল, ডাব্লু টি এল স্কোয়ার ভাগ 8T। অর্থাৎ ডাব্লু টি ইজ ইকুয়াল টু রুট ওভার ডাব্লু সি হোল স্কোয়ার প্লাস ডাব্লু ডাব্লু
হোল স্কোয়ার। তাহলে এই সূত্রটার মাধ্যমে আমরা টোটাল ডাব্লুটা ব্যবহার করে এখানে আমরা সেকটা বের করব। তাহলে আমরা এখানে দুইটা সূত্র শিখলাম ডাব্লু বের করার। একটি হচ্ছে অনলি কন্ডাক্টর, এখানে কোনো প্রকার বাতাস অথবা বরফ নেই, সেক্ষেত্রে সরাসরি যে কন্ডাক্টরের যে ওজনটা থাকবে ওই যে ওজনটাই হচ্ছে আমাদের এখানকার কি ডাব্লু। আর যদি কন্ডাক্টরের ওজন তো থাকবেই, এটা কনফার্ম, এটা ছাড়া তো কন্ডাক্টরের ওজন ছাড়া তো আর কখনোই স্যাগ হবে না। তো পাশাপাশি যদি আমাদের বাতাসের যদি একটা ওজন থাকে, বাতাসের যদি একটা প্রেসার থাকে, সেক্ষেত্রে তার ওজনটা বের করব এই সূত্রের মাধ্যমে। হ্যাঁ, এই সূত্রের মাধ্যমে আমরা কি করব, বাতাসের ওজনটা বের করব। বাতাসের ওজনটা বের করে টোটাল আমরা ডাব্লুটিটা বের করব। তারপরে আমরা ওই যে ডাব্লু পরিবর্তে, হ্যাঁ, এটা আমরা ব্যবহার করব। এটা গেল হচ্ছে আমাদের বাতাসের জন্য। এখন ধরেন আমরা যে ট্রান্সমিশন অথবা ডিস্ট্রিবিউশন লাইনটা আমরা স্থাপন করছি, এটা কোনো একটা বরফ এলাকায়, তার মানে বরফ জমা হবে বাতাসে কন্ডাক্টরের উপরে। যদি বরফ জমা হয় কন্ডাক্টরের উপরে, সেক্ষেত্রে বরফের একটা নির্দিষ্ট একটা ওজন কাজ করবে। হ্যাঁ, সেক্ষেত্রে যদি বরফ থাকে, তাহলে বরফের ওজনটা আমরা কিভাবে বের করব? এখানে কিন্তু যখন বরফ কাজ করতেছি, সেখানে কিন্তু ধরলাম যে আমাদের এখানে কোনো প্রকার বাতাস নাই, বাতাস অফ, শুধু বরফ আর কন্ডাক্টর। তাহলে বরফের ওজনটা বের করব আমরা। হ্যাঁ, তাহলে বরফের ওজনটা আমরা বের করব কিভাবে? তো বরফের ওজনটা একটু আমরা বের করি। ওকে, তো এখন যেটা বের করব সেটি হচ্ছে ওয়েট অফ আইস, মানে বরফ বা বরফের ওজন। ওয়েট অফ আইস। আচ্ছা, তাহলে ওয়েট অফ আইস মানে ডাব্লু আই, এটা বের করবে কিভাবে? এটা সূত্র হচ্ছে ভলিউম ইনটু ডেনসিটি অফ আইস। এই ভলিউম হচ্ছে আয়তন, বরফের আয়তন, এবং বরফের ঘনত্ব, এই দুটের গুণফলই হচ্ছে আমাদের বরফের ওজন। এখন বরফের ভলিউমটা বের করবে কিভাবে? ভলিউমটা তো সরাসরি দেওয়া থাকবে না, তার মানে কি ক্ষেত্রফল থেকে বের করে নিতে হবে। ক্ষেত্রফল ইনটু 1 মিটার, যদি 1 মিটার যদি কন্ডাক্টর কল্পনা করি, এটা মিটারের জন্য। হ্যাঁ, সবকিছু যদি মিটারে থাকে তাহলে 1 হিসেবে বিবেচনা করব। আর ডেনসিটি অফ আইস হচ্ছে, হ্যাঁ, রো আই, এটা দেওয়া থাকবে। এই ডেনসিটি কিন্তু আমাদের দেওয়া থাকবে, এটা মুখস্থ করার দরকার নাই, এটা কিভাবে বের করতে হবে এটাও জানার দরকার নাই, এটা সরাসরি প্রশ্নে উল্লেখ থাকবে। আমাদের বের করতে হবে এইটা। এখন যদি ক্ষেত্রফল যদি আমাদের দেওয়া থাকে সরাসরি, যদি আমাদের বরফের ক্ষেত্রফল দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা বসে দিব এখানে। তো এখানে বরফের ক্ষেত্রফলটা দেওয়া থাকে না সরাসরি। হ্যাঁ, এটাকে আমাদেরকে বের করে নিতে হয়। এটা আমরা বের করবে কিভাবে? তো এটা বের করার জন্য আমাদের যে সূত্রটা লাগবে, এই বরফটা জমা হয়েছে কার উপরে? ধরলাম এটি একটা কন্ডাক্টর। তো ধরলাম এইটা একটা কন্ডাক্টর, এই কন্ডাক্টরে আমাদের বরফ জমা হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে মেইন কন্ডাক্টর, যার কন্ডাক্টরের ডায়ামিটার হচ্ছে ধরলাম ছোট হাতের ডি। এখন বরফ জমা হয়ে এই কন্ডাক্টরটা মোটা হয়ে গেছে, দুই পাশেই বরফ জমা হবে। তাহলে এই যে বরফ যে জমা হয়েছে এর একটা থিকনেস আছে, বরফের থিকনেস। হ্যাঁ, বরফের থিকনেস ধরলাম টি, এ পাশেও টি। তার মানে এই সম্পূর্ণটা ডায়ামিটারটা কত হয়ে গেল? সম্পূর্ণটা ডায়ামিটারটা হয়ে গেল, হ্যাঁ, ডি প্লাস 2T। সম্পূর্ণটার কন্ডাক্টর সহ বরফের যে ডায়ামিটার ছিল এটা সহ ডায়ামিটার হয়ে গেল D+2T। তাহলে আমাদের ক্ষেত্রফল সমান আমরা জানি পাই ডি স্কোয়ার। হ্যাঁ, আর ডি মানে হচ্ছে D+2T। সেটা একটু সরে লিখি।
হ্যাঁ। আচ্ছা, তাহলে কি পাই ভাগ কত, 4 d স্কোয়ার। আর ডি সমান হচ্ছে সম্পূর্ণটা ক্ষেত্রফল ডায়ামিটার সমান হচ্ছে d+2t। তো এটা হচ্ছে আমাদের সম্পূর্ণটার ক্ষেত্রফল কি ডায়ামিটার। কিন্তু আমাদের তো ওজনটা বের করতেছি কার, ওজনটা বের করতেছি আমরা বরফের ওজন বের করতেছি, কিন্তু আমাদের এই যে ডায়ামিটারটা, কন্ডাক্টর যে ডায়ামিটার, এই কন্ডাক্টর ডায়ামিটার কিন্তু নেওয়া যাবে না। তার মানে শুধুমাত্র এইটুকু যদি নিতে চাই, তাহলে এটা হচ্ছে সম্পূর্ণটার ডায়ামিটার কন্ডাক্টর সহ আমাদের যে বরফ রয়েছে এটার সহ ডায়ামিটার। এখান থেকে আমাদের শুধু কন্ডাক্টর ডায়ামিটারটা কি করে বাদ দিব। তো বাদ দেওয়ার পর অবশিষ্ট যে ডায়ামিটারটা থাকবে, এটাই হচ্ছে আমাদের কি, এটাই হচ্ছে আমাদের বরফের ডায়ামিটার। তাহলে এটার উপরে স্কোয়ার ইন্টু কত, পাই ভাগ কত, 4, এটাই হচ্ছে আমাদের কি ক্ষেত্রফল ইন্টু 1 মিটার, যদি মিটারে হয়, আর যদি সেন্টিমিটার হয় অবশ্যই 100 হবে, ইন্টু কত, ρ I। তাহলে হয়ে গেল আমাদের এই সূত্রটা যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে হয়ে গেল আমাদের কি ওয়েট অফ আইস, মানে বরফের ওজন। তাহলে আমি বলছি যে এখানে কিন্তু বাতাস নাই, শুধু বরফ কাজ করছে। আচ্ছা, তাহলে ডাব্লিউটিটা কি রকম হবে, এখন ডাব্লিউটিটা কি রকম হবে। তো আমরা স্যার একটা, এখানে একটু কথা বলবো। হ্যাঁ আপনার হচ্ছে π/4 d+2t হোল স্কোয়ার দিয়েছেন, আবার -d² দিয়েছেন। তো এখানে সূত্র তো π/4 d²। সেখানে একটা থেকে আরেকটা বিয়োগের ক্ষেত্রে যে স্কোয়ারটা দিয়েছেন, এটা কাইন্ডলি বুঝিনি, আরেকবার যদি বলতেন। আচ্ছা, আমরা বেসিক্যালি ক্ষেত্রফলের যে সূত্রটা সেটি কি, এটা সমান হচ্ছে পাই ডি π/4। স্কোয়ার, পাই d² ভাগ কত, 4। এটা হচ্ছে, হ্যাঁ ধরলাম বড় হাতের ডি, এটা d² ভাগ কত, 4, এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফলের সূত্র। সূত্র। এখন এই যে আমাদের যে বরফ যেটা দেওয়া থাকবে, এটা সম্পূর্ণটা আমাদের বরফটা জমা হয়েছে কার উপরে, কন্ডাক্টরের উপরে। হ্যাঁ, এটা কার উপরে জমা হয়েছে, কন্ডাক্টরের উপরে। তো এইটা স্পেসিফিক ভাবে কখনোই আমাদের যে বরফ যে থিকনেস সহ যেটা আমাদের ডায়ামিটারটা দেওয়া থাকবে, এটা শুধুমাত্র আমাদের কন্ডাক্ট বরফের যে ডায়ামিটার সেটা দেওয়া থাকবে না, আমাদের কন্ডাক্টর সহ ডায়ামিটার দেওয়া থাকবে। যদি দেওয়া থাকে সেক্ষেত্রে আমাদের দরকার কিন্তু ওজনটা বের করতেছে শুধুমাত্র আমাদের কিসের ওজন, বরফের ওজন। তাহলে আমাদের হওয়ার কথা ছিল কি, এই যে এইটুকু হওয়ার কথা ছিল। হ্যাঁ, যে ডি প্লাস টু টি মানে হচ্ছে কন্ডাক্টর সহ এই যে বরফ যে আমাদের থিকনেসটা আমাদের জমা হয়েছে সেটা সহ, এটা হচ্ছে সম্পূর্ণটা কন্ডাক্টরের, হ্যাঁ, ডায়ামিটার। তার মানে কি π/4, এটা হচ্ছে d² এইটুকু। কিন্তু আমাদের নির্ণয় করা আমরা নির্ণয় করতেছি কি, আমরা নির্ণয় করতেছি হচ্ছে শুধুমাত্র যে বরফ থাকবে তার ওজনটা আমরা বের করব। তাহলে এই যে ডিটা আছে, এই ডিটা তো হচ্ছে আমাদের কন্ডাক্টরের ডায়ামিটার। হ্যাঁ, এই ডিটা হচ্ছে কিসের ডায়ামিটার, হচ্ছে কন্ডাক্টর ডায়ামিটার। তো আমাদের দরকার শুধু বরফ যেটা যতটুকু জমা হয়েছে ততটুকু ডায়ামিটার আমাদের দরকার। তাহলে এখান থেকে যদি আমরা, যেহেতু এটার উপরে হোল স্কোয়ার আছে, তাহলে এখান থেকে যদি আমরা সম্পূর্ণটা থেকে যদি আমরা কন্ডাক্টরের ডায়ামিটারটা বাদ দেই, হ্যাঁ কন্ডাক্টর এইটুকু থেকে যদি কন্ডাক্টরের ডায়ামিটারটা যদি বাদ দেই, তাহলে অবশিষ্ট যেটা থাকবে সেটি হচ্ছে আমাদের শুধু যে বরফ জমছে তার ডায়ামিটার থাকবে। বুঝতে পারছেন? জি স্যার, থ্যাংক ইউ। ওকে। তাহলে এই সূত্রকে আরো সিম্পলিফাই করা যায়, যদি আমরা আরো সিম্পলিফাই করি। হ্যাঁ, তো আমরা সিম্পলিফাই না করে আমরা এটা বসালেও আমাদের হয়ে যাবে। হ্যাঁ, অথবা এভাবেও লেখা যায়, আমাদের π/t ইন্টু ডিটি, হ্যাঁ, ইন্টু ρI। তো এটা অ্যাপ্লাই করার দরকার নেই, বেসিক্যালি আমিও নিজেও অ্যাপ্লাই করি না কখনো। তো আমরা সবসময় এটাই আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করব। ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা যেটা দেখলাম সেটা হচ্ছে বরফের ওজন বের করতে কি হয় কিভাবে। এখন
আমরা যে স্যাগটা নির্ণয় করতেছি, সেই যে স্যাগের ক্ষেত্রে টোটাল ডাব্লিউটি, তাহলে শুধু যদি কন্ডাক্টর প্লাস বরফ থাকে তাহলে ডাব্লিউটির পরিবর্তনটা বা ডাব্লিউটিটা কিভাবে বের করব? তার কি স্যাগ হচ্ছে ডাব্লিউটি এল স্কোয়ার ভাগ কত 80। তাহলে এই ডাব্লিউটি, তাহলে ডাব্লিউটি ইজ ইকুয়াল টু আমাদের ডাব্লিউ সি মানে কন্ডাক্টর ওজন সঙ্গে আমাদের কি বরফের ওজনটা আমাদের বীজগণিতিক যোগ হবে, ভেক্টরিক্যাল না, বীজগণিতিক। কেন বীজগণিতিক যোগ হবে আমি বলি। এর আগে আমরা বাতাসের ক্ষেত্রে আমরা ভেক্টরিক্যাল যোগ করছি, বাতাসটা কাজ করছে হ্যাঁ ভূমি বরাবর, আর ওজনটা কাজ করছে হচ্ছে আমাদের লম্ব বরাবর। হ্যাঁ, আচ্ছা, কিন্তু আমাদের কন্ডাক্টরের যে ওজনটা আছে তার উপর যে বরফটা জমছে, এটা কিন্তু যে ওজনটা কাজ করবে, এটা কিন্তু এই ভূমির দিকে মানে কি আমাদের ভূমিতেই কাজ করবে, কিন্তু মানে নিচের দিকে কাজ করবে বেসিক্যালি। তার মানে এটার সঙ্গে কিন্তু যেহেতু দুটো একই দিকে কাজ করতেছে, এজন্য দুটো আমাদের বীজগণিতিক যোগ হবে। যদি এই দিকে কাজ করতো তাহলে আমাদের ভেক্টরিক্যাল যোগ করতে হতো। যেহেতু আমাদের দুইটা নিচের দিকে কাজ করতেছে এজন্য আমাদের বীজগণিতের যোগ হবে। অর্থাৎ কন্ডাক্টরের যে ওজন থাকবে তার সঙ্গে আমরা যে বরফ জমছে তার যে ওজন, এটা আমরা বীজগণিতের যোগ করলে যেটা পাবো সেটি হচ্ছে ডাব্লু টি। হ্যাঁ, তো এই সকল বিষয়গুলো আমাদের এই ম্যাথ করার ক্ষেত্রে আমাদের কাজে লাগবে। এখন একটু জটিল মনে হতে পারে, একটু প্যাচ মনে হতে পারে। আমরা তিনটা বিষয় মনে রাখবো। একটি হচ্ছে কন্ডাক্টর তো থাকবেই, আর তার পাশাপাশি আমাদের বাতাস থাকতে পারে, পাশাপাশি বরফও থাকতে পারে। যদি বাতাস থাকে, বরফ না থাকে, সেক্ষেত্রে আমরা এর আগে যে সূত্রটা দেখছি, হ্যাঁ, সেই সূত্রটা ইউজ করব। তারপর আমি এখানে যে সূত্রগুলো লেখা আছে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই যে আমরা দেখতে পারতেছি এই যে এখানে 3 নম্বর যে সূত্রটা আছে, এটি হচ্ছে শুধু কন্ডাক্টর। হ্যাঁ, অনলি কন্ডাক্টর। 4 নম্বর যেটা আছে সেটি হচ্ছে উইদাউট আইস অনলি উইন্ড ফোর্স। যদি আমাদের বরফ না থাকে সেক্ষেত্রে শুধু বাতাস থাকলে এই সূত্রটা আমরা ইউজ করব। এখন আর যদি শুধু আমাদের উইন্ড ফোর্স উইথ আইস আছে, এটা আমরা কিন্তু এখন দেখিনি। হ্যাঁ, এটা একটু পরে দেখতেছি। এখন 5 নম্বর যেটা আছে সেটা হচ্ছে আমাদের যদি বরফ থাকে তার যে ওজনটা বের করব এই সূত্রের মাধ্যমে। ঠিক আছে, আচ্ছা। এখন এমনও থাকতে পারে ম্যাথের ভিতরে বাতাসও আছে, বরফও আছে। হ্যাঁ, তাহলে কি হবে? বাতাস, বরফ, কন্ডাক্টর তো থাকবেই। তো কন্ডাক্টর আমরা যেভাবে বের করছি সূত্র সেম, এটা কোনো পরিবর্তন হবে না। হ্যাঁ, এই যে উইন্ড ফোর্স, বাতাসের যে চাপ বা প্রেসার থেকে যে ওজনটা বের করছি, এটা চেঞ্জ হয়ে যাবে। কেন চেঞ্জ হবে আমি বলি। কারণ ধরলাম যখন বরফ ছিল না তখন কন্ডাক্টর ছিল এরকম চিকন, যখন বরফ কন্ডাক্টর আমাদের জমা হয়েছে তখন অবশ্যই কন্ডাক্টরটা একটু মোটা হয়ে যাবে। হ্যাঁ, যখন বরফ পড়বে তখন কন্ডাক্টরটা মোটা হয়ে যাবে, আর এই কন্ডাক্টরের উপরে বাতাস ক্রিয়া করবে। তার কি এই যে কন্ডাক্টরটা মোটা হয়ে গেল তার মানে কি এর ওজনটা কিন্তু বাতাসের যে প্রেসারটাও কিন্তু এখানে বেশি ধাক্কা খাবে বা প্রেসারটা বেশি কাজ করবে। তার মানে এই যে বরফের সঙ্গে বাতাসের একটা সম্পর্ক রয়েছে। হ্যাঁ, যেহেতু বাতাসের সঙ্গে বরফের একটা সম্পর্ক রয়েছে, এজন্য বাতাসের যে ওজনটা আমরা যখন বের করব তখন দেখব যে বাতাস আমাদের কি বরফ আছে না নাই। যদি বরফ না থাকে তাহলে হ্যাঁ এই যে এই সূত্রটা ইউজ করবো যে উইদাউট আইস, মানে আইস ছাড়া মানে বরফ ছাড়া শুধু বাতাসের ফোর্সের কারণে যে বাতাসের ওজন। আর যদি আমাদের বরফ থাকে সেক্ষেত্রে কি হবে? তো বরফ থাকলে এই সূত্রটা আমাদের ইউজ করতে হবে যে উইন্ড প্রেসার ইন্টু ডায়ামিটার ইন্টু 1। মানে 1 মিটার কন্ডাক্টরের জন্য আমরা বিবেচনা করতেছি, প্রেসার হচ্ছে পি, আর ডায়ামিটারটা আমাদের চেঞ্জ হয়ে যাবে। ডায়ামিটারটা আগে হচ্ছে শুধু ডি ছিল। এই যে যখন আমাদের বরফ ছিল না তখন কিন্তু কিন্তু ডি শুধু বসাইছি। এখন যখন আমাদের বরফ থাকবে তাহলে কি বরফের আমাদের থিকনেসটা এই ডায়ামিটার সঙ্গে যোগ করতে হবে, মানে ডি প্লাস 2টি। জাস্ট এইটুকু চেঞ্জ হয়ে যাবে।
জাস্ট এই যে সামান্যটুকু চেঞ্জ হয়ে যাবে। এটা কিন্তু আগে শুধু যখন বরফ ছাড়া ছিল তখন শুধুমাত্র কি হয়েছে, P × D × 1 এই সূত্র ইউজ করছে। আর এখন হয়ে যাচ্ছে D+2T। এই টুটি হচ্ছে এই যে উইথ বরফ, বরফ থাকার কারণে, হ্যাঁ, উইন্ড ফোর্স উইথ বরফ মানে আইস, তার মানে কি, বরফ থাকার কারণে আমাদের এটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। এগুলো একটু খেয়াল করতে হবে, হ্যাঁ। তো বিশেষ করে এই অধ্যায়টা যেমন সহজ তেমন কঠিন, আর এবং তেমন ইম্পর্টেন্ট। যেহেতু অনেক ইম্পর্টেন্ট এই অধ্যায়টা, এখানে স্কিপ করার কোনো অপশন নাই। তো স্কিপ করা কখনই আমরা এটা মাথার ভিতরে কখনই নিয়ে আসবো না যে এই অধ্যায়টা আমরা স্কিপ করে যাব। জব নিতে হলে এই অধ্যায়টা 100% করতে হবে। কখন কোশ্চেন করবে এটা বলা যায় না, যেহেতু অনেকবার কোশ্চেন হয়েছে। অবশ্যই আমরা এই অধ্যায়গুলোর প্রতিটা সূত্র আমরা ভালো করে বুঝে বুঝে মুখস্থ করব। এখানে শুধু মুখস্থ না, অবশ্যই বুঝে বুঝে মুখস্থ করব। এখন যদি আমাদের বরফ, বাতাস সব থাকে, সেক্ষেত্রে ডাব্লুটা কিভাবে বের করব? ডাব্লুটিটা অবশ্যই একটু চেঞ্জ হয়ে যাবে, কারণ আমরা দেখলাম যে এদিকে কাজ করবে হচ্ছে বাতাস, উইন্ড ফোর্স, আর এদিকে কাজ করবে কে কে, এদিকে কাজ করছে যে কন্ডাক্টর ওজন প্লাস বরফ। তাহলে এই যে অতিভুজ যদি বের করতে চাই, ডাব্লুটি, এটা বের করবো হচ্ছে WC+WI এটার উপর হোল স্কোয়ার প্লাস W এটার উপর হোল স্কোয়ার, হ্যাঁ। মানে অর্থাৎ অতিভুজ পিথাগোরাসের উপপাদ্য যে সূত্র, এই সূত্র আমরা এখানে ব্যবহার করে এই সূত্রের মাধ্যমে ডাব্লুটি বসাবো। তারপর স্যাক এস ইজিক্যাল টু ডাব্লুটি হোল স্কোয়ার এল স্কোয়ার ভাগ 8T। এখানে এই যে ডাব্লুটিটা এটা ব্যবহার করব যদি তিনটেই থাকে, ঠিক আছে। আচ্ছা, তো এই বিষয়গুলো যদি মোটামুটি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা একটু ম্যাথে চলে যাই। আচ্ছা, কারো কি কোনো কনফিউশন আছে, যে কোনো সূত্রে কোনো কনফিউশন আছে কিনা? যদি না থাকে আমি সরাসরি ম্যাথে চলে যাব, হ্যাঁ। একটু তোমাদের ভিতর কারো যদি সমস্যা থাকে অবশ্যই বলবা, তোমাদের সুযোগ দিলাম আমি বলার জন্য। এখন বলো, কার কোনো কোথাও কোনো সূত্রের সমস্যা আছে কিনা একটু বলো। আচ্ছা, তার মানে কারো কোনো রেসপন্স নাই, তার মানে বুঝতে পারছো তোমরা। ওকে, আমরা